স্নেহা দে অ্যান্ড আজকে আমরা করছি বিজনেস এনভায়রনমেন্ট পেপার 4 এর চ্যাপ্টার 2 এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। ওকে, সো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর কি কি জিনিস আমরা দেখব। দেখো, আমরা এই চ্যাপ্টারে পড়বো কনসেপ্ট, ফিচার, ইম্পর্টেন্স, বেনিফিটস, লিঙ্কেজ, আরো প্রসেস, আরো অনেক কিছু পড়বো, ঠিক আছে, লিমিটেশনস, যেগুলো এখানে ধরেনি, আমি আর লিখিনি। ওকে, সো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। খুব ছোট আর ইজি চ্যাপ্টার, চলো স্টার্ট করি। একটা বিজনেসম্যানের অবশ্যই উচিত তার বিজনেসের দিকে কোনো বিপদ ধেয়ে আসছে কিনা সেটা নজরে রাখা, কিংবা তার বিজনেসের পক্ষে কোনো সুযোগ আছে কিনা, সামনে কোনো ভালো সুযোগ যাতে তার বিজনেসটা একদম দাঁড়িয়ে যাবে, ভালোভাবে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, একদম রান করবে, টাটা বিড়লার মতো ফেমাস হয়ে যাবে, এমন কোনো অপরচুনিটি কোনো সামনে আছে কিনা সেই সমস্ত দিকে নজর রাখা। একটা বিজনেস সে সব সময় তার পরিবেশগত দিক নজর রাখে, তার কোনো কম্পিটিটার্স আসছে কিনা, তার বিজনেসটাকে খেয়ে ফেলবে কিনা, তার কোনো সুযোগ আসছে কিনা, যাতে কাস্টমারদের কি নিডস, কাস্টমারদের নিডস সে ফুলফিল করতে পারছে কিনা, সে এই মানে এরকম কম্পিটেন্সির একটা পরিবেশে, চারিদিকে যেখানে কম্পিটিশন, সেই রকম একটা জায়গায় সে নিজের বিজনেসকে দাঁড় করাতে পারবে কিনা, সেইটা তাকে সবসময় জানতে হবে। এবং সে সেটা জানবে কি থেকে? সেটা জানবে বাই স্ক্যানিং, মনিটরিং, ফোরকাস্টিং, ঠিক আছে, পরিবেশের যে এনভায়রনমেন্টাল চেঞ্জেস গুলো সেগুলো তাকে স্ক্যান করতে হবে, মনিটর করতে হবে, ঠিক আছে, সবসময় নজর রাখতে হবে যে তার সামনে কোনো অপরচুনিটি আসছে কিনা, কিংবা তার সামনে কোনো থ্রেট আসছে কিনা, যেটা কিনা তার বিজনেসের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। সেই সমস্ত হিসাবে তাকে প্রথমে পূর্বানুমান করতে হবে, এরপর তাকে সেই হিসাবে স্ট্র্যাটেজি বানাতে হবে, ঠিক আছে, সেই হিসাবে তার স্ট্র্যাটেজিটাকে, মানে বিজনেস নিজের স্ট্র্যাটেজিকে সেই হিসেবে অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা মিনিং, ইম্পর্টেন্স, প্রসেস, আরো অনেক কিছু জানবো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সাথে এর কি সম্পর্ক, আর অনেক কিছু জানবো, চলো এক এক করে দেখে নিই। এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের প্রধানত দুটি কাজ, টু মেজর অ্যাক্টিভিটিস থাকে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সার্চেস। দেখো, তুমি যখন কোনো বিজনেস শুরু করবে, ভাবো তোমার বাড়ির কাছে একটা বাজারে তুমি একটা জামা কাপড়ের দোকান খুলবে, ঠিক আছে, একটা জামা কাপড়ের দোকান খুলবে। তো তুমি তার চারপাশটা দেখে নেবে তো, যে সেখানে তোমার জামা কাপড় বিক্রি হবে কিনা, বা তার চারপাশে ওই রকমই আর কোনো দোকান আছে কিনা, বা যদি দোকান থেকেও থাকে, সে যেই দামে কি দিচ্ছে, লোক কাস্টমারকে সে যেই দামে দিচ্ছে তুমি তার থেকে কম দামে দিতে পারবে কিনা, তবেই তো লোক তোমার কাছে কিনবে। তুমি এই সমস্ত কিছু সার্চ করে নেবে, মনিটর করবে, তারপরেই তো তুমি দোকানটা খুলবে। সো এনভায়রনমেন্টাল সার্চ ইজ ইম্পর্টেন্ট। আর কি, এনভায়রনমেন্টাল ডায়াগনোসিস, যখন তোমার সামনে কোনো অপরচুনিটি আসবে, ঠিক আছে, বা কোনো থ্রেট আসবে, তুমি জামা কাপড়ের দোকান খুলে বসে আছো, এবার তোমার কাছেই, অপোজিটে বা পাশে আরেকটা জামা কাপড়ের দোকান খুলে আরেকটা লোক বসতে চলেছে, তুমি তোমার বিজনেসটাকে কিভাবে তখন ডেভেলপ করবে, যাতে লোক তোমার থেকেই কেনে, তোমার বিজনেসটা যাতে সেই সময় দাঁড়িয়ে থাকে, সেই কথাটা তোমায় ভাবতে হবে। তাই তোমাকে সব সময় সচেতন থাকতে হবে। তাই এনভায়রনমেন্টাল ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট। তো এনভায়রনমেন্টাল অ্যানালিসিস এর দুটো মেজর অ্যাক্টিভিটিস। ওকে, দেখো, তিনটে মেইন ফিচার্স আছে হোলিস্টিক এক্সারসাইজ, যেখানে কিনা তুমি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস যখন করবে তখন নিশ্চয়ই সমস্ত দিকটা দেখবে খুঁটিয়ে নাটিয়ে, নট কি একটা পার্ট দেখবে। একটা পার্ট দেখলে তো হবে না, তোমাকে পুরো বিজনেসের চার পাঁচটা খুঁটিয়ে দেখতে হবে, যে কোথাও কোনো জায়গা ফাঁকা থাকছে কিনা, যে অন্য কোনো বিজনেস এসে তোমার বিজনেসটাকে পুরো বন্ধ করে দেবে, এমন কোনো জায়গা ফাঁকা রাখলে চলবে না, সেই সমস্ত কিছু দেখে রাখবে। সো হোলিস্টিক এক্সারসাইজ মানে পুরো সমস্ত কিছু দেখতে হবে, টোটাল ভিউ রাখতে হবে, নট কি, নট ওয়ান পার্ট। এটা মাথায় রাখবে, এই দুটো পয়েন্ট মাথায় রাখবে, ঠিক আছে। আর কি, আরেকটা ফিচার্স হচ্ছে তোমার কন্টিনিউয়াস প্রসেস। তুমি সবসময় বললাম সচেতন থাকতে হবে। একটা বিজনেস হিসেবে ভাবো, মানে তুমি নিজে বিজনেসম্যান, তুমি তোমার বিজনেস করছো, সেই সেই
দিক থেকে তুমি ভাবো, সেই পার্সপেক্টিভ থেকে তুমি ভাবো, তুমি এখন বিজনেসম্যান, ঠিক আছে? তো তুমি সব সময় নিজেকে সচেতন রাখবে। তো কন্টিনিউয়াস প্রসেস, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, সব সময় তোমাকে অ্যানালাইসিস করে যেতে হবে। একদিন বা কিছুদিন তুমি এটাকে একদম আনদেখা করে দিলে যে যায় আসে না, যা হয় হোক, ব্যাস সেই সময়ই নতুন একটা বিজনেস এসে নিজের ডেরা জমিয়ে নেবে আর তোমার বিজনেস হয়ে যাবে, মানে ভোগে চলে যাবে আর কি। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস সব সময় করে যেতে হয়। ওকে, আর আর কি ফিচার্স আছে? এটা একটা এক্সপ্লোরেটরি প্রসেস। এক্সপ্লোর কথাটা থেকে মনে রাখবে, এক্সপ্লোরেটরি, ঠিক আছে? এখানে কি হচ্ছে, এখানে ফিউচার পসিবিলিটিস এর উপর তোমার ফোকাস থাকতে হবে, যে ফিউচারে কি কি পসিবিলিটি আছে, কি কি আম, সুযোগ আসতে চলেছে, বা তুমি কোন সুযোগগুলোকে নিতে পারবে। নট কি লাইক তুমি এরকম না যে কি হবে, কি হতে চলেছে, কি হবে, এই সমস্ত ভাবলে হবে না। মানে আমাকে ভালোটা ভাবতে হবে যে আমি আমার বিজনেসটাকে কিভাবে ফিউচারে দাঁড় করাবো। তো এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? যেটা কিনা ফার্মকে অনিশ্চিত কিছু বিপদ আসবে তার থেকে বাঁচিয়ে রাখে, এরকম কিছু প্রোটেকশন তোমাকে আগে থেকেই দিয়ে রাখতে হবে বিজনেসকে, ঠিক আছে? ওকে, নেক্সট। অ্যানালাইসিসের ফলে কিন্তু অনেক কিছুই তোমার বিজনেসে বাড়তি এডেজ অ্যাডভান্টেজ হয়। কেমন? যেমন আর্লি ওয়ার্নিং সিগন্যালস, লাইক আগে থেকে তুমি জানতে পেরে যাও কেমন কি অপরচুনিটিস আসতে চলেছে বা থ্রেটস আসতে চলেছে। এছাড়া তুমি বুঝতে পেরে যাও কি কি চেঞ্জেস হতে চলেছে বা হবে। তো সেই অনুযায়ী নিজের স্ট্র্যাটেজি পরিবর্তন করো, বা রং কোনো কিছু ডিসিশন নিয়ে থাকলে সেটা থেকে শিফট হয়ে যাও। ওকে, এছাড়াও তুমি বেটার স্ট্র্যাটেজি বানাতে পারো। এছাড়াও তুমি যদি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ঠিকঠাক করে করে থাকো, তাহলে তোমার সামনে যে অপরচুনিটিটা আসবে সেটা তুমি দেখতে পাবে। লাইক কাস্টমারের যে ডিমান্ড, কাস্টমার যেটা চায়, কোন জায়গায় তোমার বিজনেসটা ভালো রান করবে আর কোন জায়গায় প্রফিট বেশি। যেমন একটা টাইমে আম্বানি বুঝে গেছিল যে রিলায়েন্সের জিও সিমটা যদি ফ্রিতে দেয়, পাবলিক সেটাতে ভালো রেসপন্স করবে, সেখানে ডিমান্ড আছে প্রচুর। তো সেই অনুযায়ী তার বিজনেসটাকে সেখানে মুভ করেছিল, ফলে সে আজ কোথায় সেটা আমরা সবাই জানি। সো এটা একটা ফার্স্ট মুভ করার জন্য অ্যাডভান্টেজটা দেয়, ঠিক আছে? অ্যাডভান্টেজটা তা দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কাস্টমারের দিকে বেশি ফোকাস করে, কারণ এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস করলে তোমরা কাস্টমারের নিডস ভালো করে জানতে পারবে, সেই অনুযায়ী নিজের বিজনেসটাকে ভালো করে দাঁড়াতে পারবে। যেমন আইটিসি হোটেল ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে এন্টার করেছিল, আইটিসি, কারণ আইটিসি বুঝেছিল যে আমাদের ইন্ডিয়া একটা ভালো আর কি তত্ত্বটাকে কি বলে, যাই হোক, ঘুরতে আসার জন্য একটা ভালো জায়গা হতে চলেছে। তো লোক যখন বাইরে থেকে ঘুরতে আসবে তখন এখানে থাকার জন্য হোটেল দরকার। সো আইটিসি হোটেল বানাতে স্টার্ট করলো, অ্যান্ড আমরা জানি বাকিটা। তো আর কি কি এই যে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর ফলে পাবলিকের চোখে আমাদের বিজনেসটা একটা ভালো ইমেজ তৈরি করে। লাইক পাবলিক আমাদের বিজনেসটাকে একটা আলাদা রকম চোখে দেখে, যে মানে আহ, সেটা যারা মানে কাস্টমার যেটা চায় সেটাই বিজনেস তাদেরকে দিচ্ছে, সেটাই বিজনেস তাদেরকে প্রোভাইড করছে, অ্যান্ড দ্যাট ইজ অল। কাস্টমার এটাই চায় আর বিজনেস এটাই চায়। বিজনেস কাস্টমারের সমস্ত কিছু নিডস ফুলফিল করতে চায় আর নিজের বিজনেসে প্রফিট চায়, আর কাস্টমার চায় যে আমরা যা চাই সেটা যেন পেয়ে যাই, ব্যাস। ওকে, সো এই হলো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের ইম্পর্টেন্স। এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের কিছু বেনিফিটস আছে, মানে অনেক বেনিফিটস আছে, তো আমি এখানে কয়েকটা এক্সপ্লেন করব। আহ এছাড়াও তোমরা যা ইম্পর্টেন্সে যা আছে সেই পয়েন্টস গুলো এখানে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই, জাস্ট বেনিফিটস হওয়া নিয়ে দরকার। তো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর ফার্স্ট বেনিফিটস বলা যেতে পারে যে এটা বিজনেসের স্ট্রেংথ আর উইকনেসটাকে আইডেন্টিফাই করে। ওকে, ফাইন। আর কি করে? অপরচুনিটি আর থ্রেটসটাকে আইডেন্টিফাই করে বা ডিটেক্ট করে। ওকে, আর স্ট্র্যাটেজিক ভাবে, মানে সরি, একটা ভালো স্ট্র্যাটেজিক প্ল্যানিং বানাতে সাহায্য করে। কাদেরকে? ম্যানেজারদের, যাতে ম্যানেজাররা ফিউচার ফোরকাস্ট করতে পারে ভালো করে। বোঝা গেল? আর আর কি হেল্প করে?
ওকে, সো এটা এফিসিয়েন্টলি যাতে সমস্ত রিসোর্সেস ইউটিলাইজ হয় সেদিকে খেয়াল রাখে, মানে এটার ফলে সেটা হয়। আর ওয়েস্টেজ কম হয়, বোঝা গেল? ওয়েস্টেজ রিডিউস করে আর যে কোনো জিনিসের অপটিমাম ইউটিলাইজ করে। ওকে, ওকে। আর কি, এটা ডিসিশন নিতে হেল্প করে, এটা ডিসিশন মেকিং এ ইমপ্রুভমেন্ট আনে, মানে ইমপ্রুভ করে ডিসিশনটাকে, তো বেস্ট ডিসিশন নিতে সাহায্য করে এই এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। মানে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর ফলে আলটিমেটলি বিজনেসের কিন্তু ডেভেলপমেন্ট হয়। এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের চারটে প্রসেস আছে। ফার্স্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্ক্যানিং, দেন হচ্ছে মনিটরিং, দেন হচ্ছে ফোরকাস্টিং এন্ড দা লাস্ট স্টেপ হচ্ছে ডায়াগনোসিস। ওকে, ওয়েট, দেখো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস কি করে। এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে হেল্প করে বিজনেসের ইন্টারনাল যে সমস্ত কিছু ফ্যাক্টরস আছে আমাদের, মানে আমি একটা বিজনেস, নিজেদেরকে একটা বিজনেস ভেবে নাও, তো বিজনেসের যা স্ট্রেংথ যা উইকনেস সেটা বের করতে সাহায্য করে। আর এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক কম্পিটিটরস, অপরচুনিটি আর থ্রেটস, মেনলি এক্সটার্নাল ফ্যাক্টরস, অপরচুনিটি আর থ্রেটস, ওইগুলোকে শনাক্তকরণ করতে সাহায্য করে যে আমার সুযোগ কি আসছে আর আমার দিকে কোন বিপদটা ধেয়ে আসছে। ওকে, ফাইন। এবারে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস মেইনলি এটা করে, বাট এর একটা প্রসেস আছে। কোন প্রসেসে এটা ফুলফিল হয়? চারটে স্টেপে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্যানিং করা। এবারে এনভায়রনমেন্টাল স্ক্যানিং, এই স্ক্যানিংটা কি? এখানে ইনফরমেশন কালেক্ট করা হয়। কিসের ইনফরমেশন কালেক্ট করা হয়? আমার বাইরের, মানে বিজনেসের বাইরের চারিপাশের ইন্টারনাল আর এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক মার্কেট কিরকম, কম্পিটিটরস কজন আছে, কিরকম আমার কম্পিটিটরসটা আমার থেকে শক্তিশালী নাকি উইক, কাস্টমার কেমন কি ডিমান্ড করছে, টেকনোলজি কত কি এগিয়েছে, সমস্ত কিছু স্ক্যান করা হয়, মানে ভালো করে চোখ দিয়ে আর কি দেখা হয়, ঠিক আছে, নিরীক্ষা পরীক্ষা। ওকে, এনভায়রনমেন্টাল মনিটরিং। মনিটরিং এই প্রসেসটা কি, দেখো মনিটরিং মানে হচ্ছে কন্টিনিউয়াস ওয়াচিং। ওয়াচিং, ইয়েস ওয়াচিং, যে অবজার্ভ করতে হবে কন্টিনিউয়াসলি যে চারিদিকে কোনো কিছু কি পাল্টেছে, কোনো কম্পিটিটরস নেক্সট মুভ কি নিতে চলেছি, নেক্সট স্টেপ কি কম্পিটিটরস এর, আর আমার বিজনেসের চারিপাশে আর কি কি পরিবর্তন হতে চলেছে, হচ্ছে, মানে হতে চলেছে না হচ্ছে, এই সমস্ত কিছু মনিটর করতে হবে, কন্টিনিউয়াস ওয়াচ করতে হবে। ওকে, বিজনেসের চারপাশের এনভায়রনমেন্টাল পরিবেশটাকে কন্টিনিউয়াস ওয়াচ করতে হবে, তো এটাই হচ্ছে মনিটরিং। থার্ড স্টেপ হচ্ছে এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং। হোয়াট ইজ ফোরকাস্টিং? আমরা জানি ফোরকাস্টিং মানে হচ্ছে পূর্বানুমান। তো দেখতে হবে যে মানে আমার বিজনেসের পরবর্তীতে কি হতে চলেছে, আমার বিজনেসের কন্ডিশনটা, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। ট্রেন্ডস কোন দিকে যেতে চলেছে, আমার মার্কেটে আমার বিজনেসের ডিমান্ড বাড়ছে নাকি কমছে, বাড়বে বলে মনে হচ্ছে নাকি কমবে বলে মনে হচ্ছে, আহ সেই অনুযায়ী আমাকে অপরচুনিটি আসছে নাকি থ্রেটস আসছে, সেটা জন্য প্রিপেয়ার হতে হবে, সেটা পূর্বানুমান করে তার জন্য প্রিপেয়ার হতে হবে। লাস্ট স্টেপ হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস হচ্ছে লাস্ট স্টেপ, যেখানে কিনা স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস আর থ্রেটস, এই চারটে ইনফরমেশন গ্যাদার করে অ্যানালাইসিস করা হয়ে যায়, ইভ্যালুয়েট করা হয়ে যায়, দেন লাস্ট স্টেপে সুইটেবল স্ট্র্যাটেজি নেওয়া হয়, যেটা হচ্ছে ডায়াগনোসিস। যেখানে ডায়াগনোসিসের লাস্ট স্টেজ, যেখানে কিনা এই যে যা সমস্ত কিছু আমি ইনফরমেশন গ্যাদার করলাম তার বেসিসে আমি কি স্ট্র্যাটেজি ফলো করব সেটা আমি ডিসাইড করি, ফাইনাল স্ট্র্যাটেজি ডিসাইড করি। সো এই হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের প্রসেস। মেন্টাল ফোরকাস্টিং, বিজনেস এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং জানতে গেলে ফোরকাস্টিংটা আগে আমরা জানি। তো ফোরকাস্টিং কোনটাকে বলা হচ্ছে, যখন পাস্টের ডেটা আর প্রেজেন্টের ডেটা, ঠিক আছে, পাস্টের ডেটা আর প্রেজেন্টের ডেটা অ্যানালাইসিস করে ফিউচারে কি হতে পারে সেটা প্রেডিক্ট করা, সেটা আন্দাজ করা, সেটাকেই বলা হচ্ছে ফোরকাস্টিং। বিজনেসে এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং হেল্প করে কাদেরকে? ম্যানেজার্সদের এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং হেল্প করে যাতে তারা বুঝতে পারে যে বিজনেসে কি হতে চলেছে ফিউচারে। বিজনেসে এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক গভর্নমেন্ট পলিসিস, তারপরে ইকোনমিক এনভায়রনমেন্ট, কম্পিটিটররা,
এরা সবাই টেকনোলজি, মানে নতুন টেকনোলজি আসলে আমার বিজনেসটা আবার কম হয়ে যাবে না? তো এই সমস্ত কিছু, এই এক্সটার্নাল ফ্যাক্টরস গুলোকে যাতে ভালো করে আন্দাজ করা যায়, তার জন্য এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং, বিজনেস এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং ম্যানেজার্সদের হেল্প করে। বোঝা গেল? আচ্ছা, এর 4টে স্টেপ হয়। এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং এর 4টে স্টেপ হয়। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন অফ রেলেভেন্ট এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস। আগে ভেরিয়েবলস গুলো, ফ্যাক্টরস গুলো, যে ফ্যাক্টরস গুলো বিজনেসে এফেক্ট ফেলতে পারে বা ফেলবে, সেই ফ্যাক্টরস গুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এরপরে কি নেক্সট স্টেপে সেই যে ফ্যাক্টরস গুলো লাইক প্রাইস বা গভর্নমেন্ট পলিসি, নতুন গভর্নমেন্ট পলিসি এলো বা কি এলো, সমস্ত ফ্যাক্টরস গুলো তার ইনফরমেশন গ্যাদার করতে হবে, কালেক্ট করতে হবে। যে সমস্ত কিছু ইনফরমেশন দরকার সব ইনফরমেশন কালেক্ট করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট ফোরকাস্টিং টেকনিকটা সিলেক্ট করতে হবে, যে কোয়ান্টিটিভ টেকনিকে ফোরকাস্টিং করা হবে নাকি কোয়ালিটেটিভ টেকনিকে ফোরকাস্টিং করা হবে। দুটোই আমি বলবো, আরো এক্সপ্লেন করব, ঠিক আছে? তো কোন টেকনিকে সিলেক্ট করা হয়, যে কোন টেকনিকে এনভায়রনমেন্টাল ফোরকাস্টিংটা করা হবে, এটা হচ্ছে আমাদের থার্ড প্রসেস। ফোর্থ প্রসেস হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং। মনিটরিং করে যেতে হবে যে যা সমস্ত কিছু আমাদের করা হয়েছে, স্ট্র্যাটেজিতে আছে, সেগুলো ঠিকঠাক আছে, আরো কিছু কি নতুন কিছু দরকার, নাকি কোনো কিছু বাদ দিতে হবে, নাকি কোনো কিছু অ্যাড করতে হবে বিজনেসে, কোনো স্ট্র্যাটেজি বা কিছু, সেইগুলো মনিটরিং করতে হবে, যে চারিদিকে কি হচ্ছে কন্টিনিউয়াস ওয়াচ করে যেতে হবে। ওকে, আচ্ছা, এই হলো 4টে স্টেপ এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং এর, ঠিক আছে? আর এর টেকনিক্স আছে দুটো। কি কি টেকনিক বললাম? কোয়ালিটেটিভ টেকনিক আর কোয়ান্টিটেটিভ টেকনিক। কোয়ালিটেটিভ টেকনিক কখন হচ্ছে, যখন মানুষের চিন্তাধারা ওপর বেস করে কোনো ডিসিশন বা কোনো স্ট্র্যাটেজি করা হচ্ছে, লাইক সেলস ফোর্স কম্পোসাইট, কাস্টমার এভালুয়েশন, কাস্টমাররা কি বলছে না বলছে সেই সমস্ত ইনফরমেশন গ্যাদার করে, এক্সিকিউটিভ ওপিনিয়ন, কে কি ওপিনিয়ন দিচ্ছে, মানুষের ওপিনিয়নের উপর বেস করে, মানুষের উপর ভরসা করে যেই সমস্ত ফোরকাস্টিং বা ফিউচারে কি হতে পারে এর সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ টেকনিক, ঠিক আছে? আর ডেলফি টেকনিকে কি হয়, ডেলফি টেকনিকে যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে একটা মিটিং হয়, যে তারা যা ইনফরমেশন বা ওপিনিয়ন দেয়, তারা যা ওপিনিয়ন দেয় সেটার উপর বেস করে একটা ডিসিশন নেওয়া হয়। তো এইগুলো করা হচ্ছে কোয়ালিটেটিভ টেকনিকে। আর কোয়ান্টিটেটিভ টেকনিকে কি হচ্ছে, কোয়ান্টিটেটিভ টেকনিক মানে হচ্ছে নাম্বার যাবতীয়, ঠিক আছে? যেখানে ভাববেন নাম্বার অ্যাড থাকবে সেখানে কোয়ান্টিটিভ। ওকে, সো টাইম সিরিজ অ্যানালাইসিস, রিগ্রেশন মডেলিং, ইকোনমিক মডেলিং, এনভায়রনমেন্টাল স্ক্যানিং, এই সমস্ত কিছু করে কোয়ান্টিটেটিভ টেকনিক্স করা হয়। যে পাস্টের ডেটা কি ছিল, টাইম সিরিজ অ্যানালাইসিস, লাইক পাস্টে কি ডেটা ছিল সেটার উপর বেস করে ফিউচারের একটা ডেটা বানানো হয়, যে ফিউচারেও এরকম ডেটা হতে পারে, ফিউচার পাস্টে এতটা অবধি প্রফিট গেছিল, ফিউচারেও তার মানে এতটা অবধি প্রফিট যেতে পারে, এরকম ধরে নেওয়া হয়, ফোরকাস্ট করা হয়। তাহলে বিজনেস এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং মানে এক কথায় কি দাঁড়াচ্ছে, যে ফিউচারে কি হবে সেটা আন্দাজ করে আজকে ডিসিশন নেওয়া, আজকে এমন ডিসিশন নিতে হবে যেটা কিনা ফিউচারে আমার কোম্পানির জন্য ভালো। ওকে, নেক্সট, advantages of forecasting. ওকে, সো বিজনেস এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং এর কিছু অ্যাডভান্টেজেসও আছে, আবার কিছু লিমিটেশনসও আছে। ফার্স্ট আমরা অ্যাডভান্টেজেস দেখে নিই। ফার্স্ট অফ অল, এটা ফিউচার প্ল্যানিং এ হেল্প করে। ফিউচারে কি হতে পারে, আমার বিজনেসটা আমি কতদূর নিয়ে যাব না নিয়ে যাব, সেই সমস্ত কিছুতে হেল্প করে। যদি ফিউচারে কোনো আগত বিপদ আসতে চলেছে, তো সেটা থেকে প্রোটেকশন দেয়। এছাড়া কি করে, আইডেন্টিফাইস অপরচুনিটি এন্ড থ্রেটস, যেটা আমি বললাম, আইডেন্টিফাইস অপরচুনিটি এন্ড থ্রেটস ইন অ্যাডভান্সে কি সুযোগ বা কি থ্রেটস আসতে চলেছে সেটাকে খুব সহজে আইডেন্টিফাই করে। আর আমরা যদি সুযোগ আসতে চলেছে দেখি, তাহলে আমরা তো গ্রো করব ভেবে নিই, আর যদি থ্রেটস আসতে চলেছে দেখি, তাহলে আমরা সেই অনুযায়ী প্রোটেকশন নিতে পারি। এছাড়া ডিটেক্টস উইক অর নেগলেক্টেড এরিয়াস, যে সমস্ত এরিয়াগুলো বিজনেসের উইক এরিয়া, সেই উইক এরিয়াতে আমরা জানতে পেরে যাই যে এটা উইক এরিয়া, দেন সেটার উপর ইমপ্রুভমেন্ট করতে পারি।
সেই সমস্ত কিছু সম্ভব হয় এই এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং এর জন্যই। ওকে, আর কি হয়, ইমপ্রুভস কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন। যেহেতু আমরা বাইরের সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছি, তাই অর্গানাইজেশনের ভেতরে একটা পরিবেশ ভালো তৈরি হচ্ছে, একটা কমিউনিকেশন ভালো তৈরি হচ্ছে, কমিউনিকেশন ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে, অর্গানাইজেশনের ভেতরটা স্ট্রং হচ্ছে। এছাড়া এর কিছু লিমিটেশনসও আছে বললাম। তো লিমিটেশন কি কি আছে? প্রথমত, ফোরকাস্টিংটা একটা শুধুমাত্র এস্টিমেটেড, মানে একটা আন্দাজ, ঠিক আছে, এটা 100% ট্রু বা 100% অ্যাকুরেট তাই হবে এমনটা নয়, কিন্তু ফিউচারে যা কিছু হতে পারে। বেসড অন অ্যাসাম্পশনস অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন, যেটা বললাম যে অ্যাসাম্পশন আমরা ভেবে নিই এটা হতে পারে, তো এটা ভেবে নেওয়ার উপর, অ্যাসাম্পশনস এর উপর, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয়। এছাড়া এটা টাইম কনজিউমিং ব্যাপার আর কস্টলি প্রসেস, কেননা এই এই ফোরকাস্টিংটা করার জন্য অনেক সময় লাগে আর অনেক ডেটা কালেক্ট করতে হয়, তাই জন্য অনেক সময় লাগে। বাইরে থেকে অনেক ডেটা কালেক্ট করতে হয়, অনেক ইনফরমেশন গ্যাদার করতে হয়, তো সেগুলো টাইম কনজিউমিং। আর সেই ডেটাগুলো কালেক্ট করার জন্য তো আমার লোক হায়ার করতে হয়, তো সেই লোকগুলোকে আবার স্যালারিও পে করতে হয়, তো এটা একটা কস্টলি প্রসেসও বটে। তো তাই জন্য এর কিছু লিমিটেশনসও আছে আর কিছু অ্যাডভান্টেজও আছে। সব ক্ষেত্রে, সব শেষে এটা বলা যায় যে এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং কিন্তু আম, অনিশ্চয়তা কমায়, মানে ফিউচারে আমরা সারপ্রাইজ হব না, সারপ্রাইজ হওয়া থেকে বাঁচায়। যে হঠাৎ করে কিছু হয়ে গেল, আরে সারপ্রাইজ, মানে একটা নতুন বিজনেস এসে বললো সারপ্রাইজ, এবার থেকে আমরা রাজত্ব করব, তুমি হটে যাও, তো এই সমস্ত কিছু থেকে বাঁচায়। আর এটা, হ্যাঁ, পুরোটা এফেক্টিভ, মানে পুরোটা 100% গ্যারেন্টি না দিলেও এটা এফেক্টিভ বটেই, কেননা এটা হেল্প করে একটা যদি সঠিকভাবে করা যায়, যদি এই ফোরকাস্টিংটা সঠিকভাবে টাইম মেনে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক প্রসেস ফলো করে যদি করা হয়, তাহলে এটা অবশ্যই এফেক্টিভ, ফিউচারের জন্য খুবই লাভদায়ী। ঠিক আছে, চলো নেক্সট। এর সাথে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সাথে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের কি লিঙ্কেজ আছে, কি সম্পর্ক আছে? তো দেখো, স্ট্র্যাটেজি হচ্ছে একটা প্ল্যান, একটা লং টার্ম প্ল্যান, যেটা কিনা ফিউচারের জন্য নেওয়া হয়। কিসের, কি হিসাবে নেওয়া হয়, যাতে এটা একটা, মানে আমাদের বিজনেসটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পেতে পারে, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারে, ফিউচারে যাতে সাস্টেইন করতে পারে বিজনেসটা, শির দ্বারা করে, মানে আহ ঘাড় সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে, মার্কেটে পড়ে না যায়, কোনো একটা নতুন কম্পিটিটর এলো আর পড়ে গেল, সেটা যেন না হয়, তার জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কিন্তু হেল্প করে। ঠিক আছে, এবার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি তো হচ্ছে সেটা যেটা লং টার্মের জন্য বানানো হয়, আর যেটা কিনা ভালো করে ইমপ্লিমেন্ট করে, ফর্মুলেশন করে, এভালুয়েশন করে এই সমস্ত কিছু পারফর্ম করা হয়, সেটা হচ্ছে ম্যানেজারদের দ্বারা পারফর্ম করা হয় অবভিয়াসলি। তো সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, যেখানে কিনা ইন্টারনাল রিসোর্সেস লাইক, কি বলা যায়, ইন্টারনাল রিসোর্সেস কি কি আছে বলো, যেরকম এক্সটার্নাল রিসোর্সেস আছে অপরচুনিটি আর থ্রেটস, আর ইন্টারনাল রিসোর্সেস আছে হচ্ছে স্ট্রেংথ আর উইকনেস, বিজনেসের কি স্ট্রেংথ আর বিজনেসের কি উইকনেস, সেটা তো তাকে অ্যানালাইসিস করলে তবেই বোঝা যাবে, তাই না? আর এক্সটার্নাল এনভায়রনমেন্টও তাই, অ্যানালাইসিস করলে তবেই বোঝা যাবে কি অপরচুনিটি আসতে চলেছে বা কি থ্রেটস আসতে চলেছে। এটা কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারের মেন লাইন, এটা মনে রাখতে হবে যে অ্যানালাইসিস, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর ফলে এক্সটার্নাল রিসোর্সেস থেকে আমাদের কি হয়, অপরচুনিটি আর থ্রেটস এটাকে প্রেডিক্ট করা যায়, আর ইন্টারনাল রিসোর্সেস লাইক স্ট্রেংথ আর উইকনেস এটা প্রেডিক্ট করা যায়। ঠিক আছে, এটা জানা যায়। আচ্ছা, এবারে এই এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসই হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ব্যাকবোন। স্ট্র্যাটেজি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ছাড়া, ভালো করে বোঝো, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ছাড়া স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কখনোই কার্যকর হতে পারে না। অবভিয়াসলি আমি স্ট্র্যাটেজি বানাবো কি হিসেবে, আমি আগে অ্যানালাইসিস করব, তবে তার উপর বেস করে তো আমি স্ট্র্যাটেজি বানাবো। তো বিজনেসের ক্ষেত্রেও সেটাই। ফার্স্ট অফ অল, কিভাবে এগুলো, মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি করে কাজ করে, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস কিভাবে কাজ করে, সেটা দেখছি এখন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল, বিজনেসের মিশন আর ভিশন লাইক অবজেক্টিভ, ঠিক আছে, মিশন আর অবজেক্টিভ
অ্যানালাইসিস করা হয়। বিজনেসের ইন্টারনাল আর এক্সটার্নাল এনভায়রনমেন্টাল কন্ডিশনটা কেমন, বাইরে অপরচুনিটি আসতে চলেছে না থ্রেট আসতে চলেছে, এই সমস্ত কিছু কোয়েশ্চেনের আনসার করা সহজ হয় এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের ফলে। ঠিক আছে, বিজনেসের কাস্টমারদের বেসিক কোয়েশ্চেন্স যা হতে পারে সেগুলোর আনসার দেওয়া সহজ হয়। ওকে, এটা তাহলে মিশন ফর্মুলেশন, মানে মিশন তৈরি করতে, বিজনেসের মিশনটা তৈরি করতে সাহায্য করছে, বিজনেসের অবজেক্টিভ কি সেটা একদম ভালোভাবে স্ট্যাম্প মেরে দিচ্ছে যে এটাই হচ্ছে বিজনেসের অবজেক্টিভ, এবার এটার উপরে কাজ করো। ঠিক আছে, ওকে। সেকেন্ডলি কি হচ্ছে, সেকেন্ডলি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস লিডস টু শর্ট অ্যানালাইসিস। ওকে, শর্ট অ্যানালাইসিসই তো আমি মেইন বলছি। হ্যাঁ, তখন থেকে দেখো মেইনলি কিন্তু শর্টের ওপরেই পুরো সমস্ত পয়েন্ট ভালো করে একটু গুছিয়ে লেখা। এবারে এখানে পয়েন্টটা হচ্ছে ফর্মুলেশন মিশন, এখানে মিশন তৈরি করা হয় ফার্স্ট স্টেপে আমাদের কি মিশন হবে সেটা আগে তৈরি করা হয়, আর সেকেন্ড স্টেপে এরপরে বিজনেসে কি উইকনেস, এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেটস। ঠিক আছে, শর্ট অ্যানালাইসিস মানে হচ্ছে এটাই। তাহলে বিজনেসের কি উইকনেস আছে আর কি স্ট্রেংথ আছে সেটা শনাক্ত করা হয়, দেন বিজনেসে কি বাইরের অপরচুনিটি কি আছে আর কি থ্রেটস আছে সেটা শনাক্ত করা হয়। এরপর সেই সমস্ত জায়গাগুলোয় ফোকাস করা হয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজে, মানে আমি আমার বিজনেসটা বাকি বিজনেসের থেকে কিসে ভালো, কোনটাতে বেস্ট। ঠিক আছে, কোন জায়গাটায় বেস্ট, কাস্টমারের চোখে কোন জায়গাটা আমার বিজনেস সব থেকে ভালো চোখে পড়ে। যেমন ম্যাগি নুডলস এর মধ্যে ম্যাগি কাস্টমারদের সবার আগে চোখে পড়ে, কারণ ম্যাগি অ্যাফোর্ডেবল, ম্যাগি টেস্টেও ভালো, আর দীর্ঘদিন ধরে চলে আসছে, 5 মিনিটে তৈরি হয়ে যায়, সরি 5 মিনিট লাগে, হ্যাঁ 5 মিনিট লাগে, 2 মিনিট বলে ঠিক, 5 মিনিটই লাগে, তো তৈরিও হয়ে যায় তাড়াতাড়ি, খেতেও ভালো, অ্যাফোর্ডেবলও। সো ম্যাগি ইজ বেস্ট চয়েস অ্যামং নুডলস, রাইট? সো কাস্টমারদের চোখে এইভাবেই। এবার আমার বিজনেসের কোন জিনিসটা বা কোন ভেরিয়েবলসটা কাস্টমারদের কাছে বেস্ট সেটা আমাকে শনাক্ত করতে হবে, দেন তার উপর জোর দিয়ে বা তার উপর ফোকাস করেই আমার বিজনেসটাকে দাঁড় করিয়ে রাখতে হবে। বোঝা গেল? তো থার্ড স্টেপে বলছে কি, থার্ড হচ্ছে ইট অ্যাসিস্ট ইন জেনারেটিং অ্যান্ড সিলেক্টিং স্ট্র্যাটেজিক অল্টারনেটিভস। ঠিক আছে, বাই এভালুয়েটিং ভেরিয়াস অপশন ইন লাইট অফ এনভায়রনমেন্টাল অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। অনেকগুলো অল্টারনেটিভস স্ট্র্যাটেজি থাকে, স্ট্র্যাটেজি বানানো হচ্ছে, কেউ এক স্ট্র্যাটেজি বানাচ্ছে, কেউ আরেক স্ট্র্যাটেজি বানাচ্ছে, মানে বিজনেসেরই ওই মিটিং এই। ঠিক আছে, ভাবো একটা মিটিং হচ্ছে, সেখানে যারা যারা বসে আছে সবাই নিজেদের মতো স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছে, এবার যেটা বেস্ট ওই অল্টারনেটিভস এর মধ্যে যেটা বেস্ট স্ট্র্যাটেজি সেটাকে সিলেক্ট করা হবে। এরপরে শুধু কি সিলেক্ট করলেই হবে, স্ট্র্যাটেজি সিলেক্ট করে নিলাম, কিন্তু এরপর ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস সাপোর্ট এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন। তাহলে স্ট্র্যাটেজি সিলেক্টের পরে কি হচ্ছে, এখন ইমপ্লিমেন্টেশনে জোর দেওয়া হচ্ছে। সিলেক্ট তো হয়ে গেল, এবার এটাকে কার্যকর তো করতে হবে। তো এটা কিভাবে কার্যকর করবে, ইনসিওরিং প্রপার অর্গানাইজেশনাল স্ট্রাকচার, লিডারশিপ, যেই কাজটা ভালো করে করতে পারবে তাকে লিডার হিসেবে দেখা বা দেওয়া, তার লিডার পদ দেওয়া, পলিসি সেইভাবে তৈরি করা, সেইভাবে রিসোর্স অ্যালোকেশন করে দেওয়া, এই সমস্ত কিছু। মানে আগে স্ট্র্যাটেজি সিলেক্ট করা হলো বিভিন্ন অপশন গুলো দিয়ে, অল্টারনেটিভস গুলোর মধ্যে স্ট্র্যাটেজি সিলেক্ট করার পর সেটা, সেই স্ট্র্যাটেজিটাকে যেটা সিলেক্ট করা হলো ওই স্ট্র্যাটেজিটা এবারে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এবার এই স্ট্র্যাটেজিটা লাগিয়ে দেখা হবে যে বিজনেসে আদৌ এটা কোনো কাজ করছে নাকি করছে না, যদি না করে তাহলে অবভিয়াসলি চেঞ্জ করতে হবে। ওকে, so finally it adds in evaluation and control by continuously monitoring। এই দেখো, যদি না করে ইমপ্লিমেন্ট হওয়ার পরে যদি কাজ করে তো ভালো, তবুও চোখ রাখতে হবে, তবুও মনিটর করে যেতে হবে। বলা যায় না হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল বা আমার স্ট্র্যাটেজি কাজ করছে না, তো মনিটর কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ইমপ্লিমেন্টেশনের পর কন্টিনিউয়াসলি মনিটর করে যেতে হবে যে কখন চেঞ্জেস দরকার তখন চেঞ্জ করতে হবে, কখন কারেকশন দরকার তখন কারেকশন করতে হবে। স্ট্র্যাটেজি ফেল হয় যদি, তখন কারেকশন তো করতেই হবে, ওইটা উইথড্র করে নিতে হবে ওই স্ট্র্যাটেজিটা। আই মিন উইথড্র মানে কি, এখানে তো আর কোনো নোটিশ জারি করছে না যে উইথড্র, তবে যে স্ট্র্যাটেজিটা আমরা চলছিলাম এখন সেই স্ট্র্যাটেজিটা পাল্টে ফেলতে হবে, কারণ এটাই কাজ হচ্ছে না। আর যদি কাজ হয় তাহলে কন্টিনিউয়াস মনিটরিং করে যেতে হবে যতদিন কাজ হচ্ছে,
এরপরে হবে কি হবে না সেটাও নজর রাখতে হবে যে এই এখন অব্দি কাজ হচ্ছে, এরপরে কিন্তু আর কাজ হবে না, সেই অনুযায়ী আবার স্ট্র্যাটেজি বানাতে হবে। তো এইভাবে এটা চলেই যাবে, ঠিক আছে? যতদিন বিজনেস চলবে চলে যাবে। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আর এনভায়রনমেন্ট অ্যানালাইসিস এইভাবেই নিজেদের মধ্যে লিঙ্কেড, ঠিক আছে? এইভাবেই এটা কাজ করে। নেক্সট, যেমন ভালো খারাপ আছে, সেরকমই এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এরও ভালো খারাপ আছে, লিমিটেশনস আছে কিছু। খারাপ, আই মিন ভালো তো আমরা জেনেই নিয়েছি, খারাপও কিছু আছে। যেমন প্রধানত দেখো, এটা একটা সায়েন্টিফিক টেকনিক হতে পারে, হ্যাঁ অবশ্যই, কিন্তু বিজনেসে এটা হেল্পও করতে পারে। বিজনেসের ডে টু ডে যা অ্যাক্টিভিটি হচ্ছে পারফরমেন্স করার জন্য, যে যা যা ফ্যাক্টরস এফেক্ট করছে বিজনেসের পারফরমেন্সকে, যে সমস্ত ফ্যাক্টর এফেক্ট করছে সেগুলোকে অবভিয়াসলি জানতে হেল্প করে, কিন্তু এর কিছু লিমিটেশনসও আছে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে মেইনলি ফোরকাস্টিং এর উপর বেস করে, ফিউচারে কি হতে পারে সেটার ফোরকাস্ট করে, মানে পূর্বানুমান। এবারে দেখো, অনুমান করছে, অনুমানের উপর বেস করছে, নট কি 100% গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে? এটা কিসের উপর বেস করে তৈরি করা হয়, যে এর একটা অর্ডারলি প্যাটার্ন থাকে, এই প্যাটার্নের ওপর বেস করে অ্যাজিউম করে নেওয়া হয় যে ফিউচারে এটা হতে চলেছে, বাট ইন রিয়ালিটি হঠাৎ করেই অন্যরকম কিছু ঘটে যেতে পারে, একটা আনরিলায়েবল কিছু ঘটে যেতে পারে। ফোরকাস্টিং সবসময় যে রিয়েলি, মানে যা যা হবে সব রিয়েল হবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই, সেটা আমরা জানি। আর কি হবে, ফোরকাস্টিং কিন্তু একটা ফিউচার ট্রেন্ড ইন্ডিকেট করে, তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি অকার করবেই এর কোনো গ্যারান্টি নেই। ইট ডাজ নট গিভ এনি গ্যারান্টি, নট গ্যারান্টি, ওকে? সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস খুব টাইম কনজিউমিং, খুব কস্টলি প্রসেস, ওকে? এটা তো আমরা আগেও জেনেছি, যে কারণ এতে ডেটা কালেকশন করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, ইন্টারপ্রিটেশন করতে হয়, এগুলোর জন্য লোক দরকার, এগুলোর জন্য টাকা খরচ করতে হবে, স্যালারি দিতে হবে লোকগুলোকে, ওকে? এটা একটা কস্টলি প্রসেস, এটা একটা, আর এটা অনেক টাইম কনজিউমিং। সো তিনটে আমরা পেয়ে গেলাম ডিসঅ্যাডভান্টেজেস। আর একটা কি, ফোরকাস্টিং ডাজ নট এনশিওর অর্গানাইজেশনাল এফেক্টিভনেস, ঠিক আছে? অ্যান্ড এক্সেসিভ ডিপেন্ডেন্স। দেখো, যদি পুরোটা এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর উপর বেস করেই করা হয়, ফিউচার প্রেডিক্ট করা হয়, তাহলে ম্যানেজার্সরা যারা হাই রিস্ক লেভেলে বসে আছে বিজনেসের জন্য ভাবার জন্য, মানুষ যারা, ঠিক আছে, যে মানুষগুলো বসে আছে, ওরা তো মেশিন নয়, তো ওরা তো নিজের মতো ভাববে, নিজেদের মতো অপিনিয়ন দেবে। তো ওরা কি করতে আছে, অবভিয়াসলি ওরা যদি পুরোটাই এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে, একটা সাইন্টিফিক প্রসেসের উপর নির্ভর করে, তাহলে এখানে হিউম্যান অ্যাক্টিভিটি তো কোনো কাজেই আসছে না, তাহলে তো সবকিছু মেশিনেই হয়ে যেতে পারে। নো, নট লাইক দ্যাট। তো হিউম্যান রিসোর্সও অবভিয়াসলি এই ক্ষেত্রেও কাজে আসে। যতই একটা সায়েন্টিফিক টেকনিক থাকুক না কেন, মানুষকে মাথা খাটাতেই হবে, তা না হলে কিন্তু বিজনেস চলবে না। তো এই ক্ষেত্রেও ঠিক সেরকমই হচ্ছে। যদি খুব বেশি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এর উপর ডিপেন্ড করা হয়, তাহলে সেখানের ম্যানেজার গুলো আর কি ইয়ে হয়ে পড়বে, মানে স্থির হয়ে পড়বে, তারা ঠিকঠাক ভাবে ভাবনা চিন্তাও করবে না, ঠিক আছে, ওর উপর ডিপেন্ডেন্ট। নো, আর এর ফলে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, বিজনেসে ঠিকঠাক করে জাজমেন্ট না দেওয়া হতে পারে, আর ফোরকাস্টিংও ভুলভাল হয়ে যেতে পারে। আর সায়েন্টিফিক এর টেকনিক যেহেতু, সো মেশিন যে সবসময় ঠিকই ইয়ে বলবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ মেশিন হয়তো ঠিকঠাক বলবে, কিন্তু আমরা যে ডেটাগুলো কালেক্ট করেছি সেগুলোর উপর বেস করেই তো বলবে। এবার যদি ডেটাগুলোর মধ্যে কোনো ভুলভাল থাকে, তাহলে মেশিনও ভুলভাল রেজাল্ট দেবে। তো একটা কিছু গন্ডগোল হইলেই সব গন্ডগোল। আচ্ছা, তো এটাও একটা লিমিটেশন। এটা একটু আমি ভালো করে বর্ণনা করলাম ঠিকই, এটা আমি এক লাইন বলেই ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম এইটা আরো কিছু বলা দরকার ছিল, তাই জন্য আমি বললাম। তো তোমরাও নিজের মতো করে সেইভাবে বানিয়ে লিখবে, ঠিক আছে? আমি যা যা বললাম এগুলো কিন্তু একদম কারেক্ট, ওকে? সো আর কি হচ্ছে, ফোরকাস্ট অ্যাসাম্পশনস এর উপর, অ্যাপ্রক্সিমেশন এর উপর নির্ভর করে হচ্ছে, তাই এটা কিন্তু সবসময় ভ্যালিড নয়, ওকে? সো এই পয়েন্টস গুলো মাথায় রাখবে। আলটিমেটলি কি হচ্ছে, environmental analysis should supported by flexible planning, contingency measures and managerial experience ও কিন্তু দরকার,
কন্টিনজেন্সি মেজার্স মানে একটা প্ল্যান বি সবসময় রেডি রাখতে হবে। আর প্ল্যানিং ফ্লেক্সিবল হতে হবে। আজকে একটা যে প্ল্যানটা করেছি সেটাই আমি দীর্ঘদিন ওই প্ল্যানটা দিয়েই বিজনেস করে যাবো দীর্ঘদিন, তা কিন্তু হবে না। যেরকম ভাবে এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকবে সেইভাবে আমার প্ল্যানও পাল্টাতে হবে, পাল্টিয়ে যেতে হবে। সেই মতোই আমার বিজনেস করতে হবে। বোঝা গেল? ওকে। ওকে, সো থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য। আমি জানি না এই ভিডিওটা কতটা লং হয়েছে, তবে আমি এই ভিডিওটাতে পুরো সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দিয়েছি। যারা যারা এই পুরো ভিডিওটা করেছো আর আমার নোটস করেছো, আমি যেরকম ভাবে স্ক্রিনশট গুলো নিয়েছো, স্ক্রিনশট নিয়ে নোটস করেছো, মুখস্থ করে যাবে একবার করে 3-4 বার করে রিডিং পড়ে চলে যাবে পরীক্ষায়, এমনি লিখতে পারবে, ঠিক আছে? আর সবাই ভালো করে পরীক্ষা দিও, ভালো করে পড়ো। উম, আমাকে জানাও আমার ভিডিও কেমন হচ্ছে, আমার একটু রিভিউ দাও, ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো, কিছু একটু কমেন্ট করে যাও, তাতে আমিও একটু ইন্সপায়ার হব। আর ভালো লাগলে লাইক করে যেও। ওকে, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।